নমস্কার, শোনাচ্ছি সাহিত্যিক শ্রী অতীন বন্দ্যোপাধ্যায়ের নীলকণ্ঠ পাখির খোঁজে। আজ উপন্যাসের ঊনবিংশ পর্ব। ঘোড়া দুটো নিঃশব্দে দুলে দুলে কদম দিচ্ছে। অমলা বলল, সোনাকে কোথাও দেখলেই এবারে সাপটে ধরব, বুঝলি? জোর করে ধরে আনবো, দেখি ও যায় কোথায়। কমলা বলল, তুই ওর হাত দুটো ধরবি, আমি পা দুটো, চ্যাংদোলা করে ছাদে তুলে নিয়ে যাব। সিঁড়ির দরজা বন্ধ করে দিলে সোনা কি করে দেখব। অমলা ভাবল, সোনাকে রাগালে চলবে না, ওকে তোয়াজ করে রাখতে হবে। সে যে কি করে ফেলল সোনাকে নিয়ে। সে এমনটা কমলাকে নিয়ে কতবার করেছে, কিন্তু সোনাকে নিয়ে সে যেন আলাদা রোমাঞ্চ, আলাদা স্বাদ। ওর ভয় সোনাকে কমলা না আবার লোভ দেখিয়ে হাত করে ফেলে। সে বলল, ওকে চ্যাংদোলা করে ছাদে তুলে আনবো না। সোনা খুব ভালো ছেলে, ওকে আমি ভালোবাসবো। কমলা দিদির দিকে তাকিয়ে বলল, আমিও তবে ভালোবাসবো। অমলা এমন কথায় কি যেন দুঃখ পেল ভেতরে। তোর এটা স্বভাব কমলা, আমার যা ভালো লাগবে সেটা তোর চাই। আমার না তোর। অমলা আর কথা বলল না। পিছনে রামসুন্দর দাঁড়িয়ে আছে। সে প্রায় একটা কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছে। সামনে শীতলক্ষার চর। চরে মনে হলো সেই পাগল মানুষ একা একা হেঁটে কোথায় চলে যাচ্ছেন। কমলা বলল, ওই দেখ দিদি, সোনার পাগল জ্যাঠামশাই। অমলা পিছন ফিরে দেখল সেই বালক, সঙ্গে সেই আশ্বিনের কুকুর। নদীর চর পার হয়ে ওরা কোথাও যাচ্ছে। কমলা বলল, পিছনে সোনা না? অমলা বলল, রামসুন্দর, পিছনে কে, সোনা না? রামসুন্দর বলল, আগে তাই মনে হয়। জসিম, গাড়ি চালাও, জোরে চালাও। বলে অমলা ফ্রক টেনে ঠিকঠাক হয়ে বসল। প্রাচীন মঠ নদীর পাড়ে। মঠের ত্রিশূলে একটা পাখি বসে আছে। সোনা এবং তার পাগল জ্যাঠামশাই মঠ পর্যন্ত উঠে আসতে না আসতেই ওরা মঠের আগে উঠে যাবে। স্টিমার ঘাট পার হয়ে যাবে এবং সোনা আর তার জ্যাঠামশাইকে ধরে ফেলবে। সোনাকে সঙ্গে নেবে, ওর পাগল জ্যাঠামশাই সঙ্গে থাকবে। ওরা চারজন, ঠিক চারজন কেন, রামসুন্দর, জসিম আর আশ্বিনের কুকুর মিলে 7 জন। এই 7 জন মিলে বাড়ি বাড়ি দুর্গা ঠাকুর দেখে বেড়াবে। সব শেষে যাবে পুরানো বাড়ি। সে বাড়ির ঠাকুর দেখা হলেই ওরা ল্যান্ডোতে একটা বড় মাঠে নেমে যাবে। আশ্বিনের শেষাশেষি হিম পড়বে সাঁঝ নামলেই। সাদা জ্যোৎস্না থাকবে। ওরা সকাল সকাল না ফিরে একটু রাত করে ফিরবে। সঙ্গে রামসুন্দর আছে, ভয় কি? সে উর্দি পরে একেবারে বীর বেশে ল্যান্ডোর পিছনে কাঠের পুতুলের মতো সারাক্ষণ দাঁড়িয়ে থাকবে। আর তখন সোনাও দেখতে পেল নদীর পাড়ে 2 ঘোড়া কদম দিচ্ছে। গাড়ির পিছনে যাত্রাপাটির মানুষের মতো কে একজন সোজা দাঁড়িয়ে আছে। দূর থেকে সোনা রামসুন্দর যে এমন একটা রাজার বেশে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকতে পারে, ভাবতে পারল না। অমলা কমলা হাত তুলে ওকে ইশারায় ডাকছে। সোনা তাড়াতাড়ি জ্যাঠামশাইয়ের হাত টেনে ধরল। সোনাকে দেখেই নদীর পাড়ে ওরা ল্যান্ডো থামিয়ে দিয়েছে, যেন সোনাকে তুলে নেবার জন্য ওরা দাঁড়িয়ে আছে। সে আর ওদিকে হাঁটল না। আবার সে পিলখানার মাঠের দিকে উঠে যাবে। সে জ্যাঠামশাইয়ের হাত ধরে ঠিক উল্টো মুখে হাঁটতে থাকল। অমলা বলল, রাম, তুমি যাবে, সোনাকে নিয়ে আসবে? কমলা বলল, দেখলি কেমন সোনা আমাদের দেখেই পালাচ্ছে। রামসুন্দর গাড়ি থেকে লাফ দিয়ে নামল। সে সারি সারি পাম গাছের আড়ালে আড়ালে এসে সোজা চরে নেমে গেল। এখানে বাবুরা নদীর পাড় বাঁধিয়ে দিয়েছেন। সে সিঁড়ি ধরে নিচে নেমে কাশবনের দিকে ছুটতে থাকল। সোনা দেখল সেই রাজার বেশে মানুষটা চরের ওপর দিয়ে ওদের দিকে ছুটে আসছে। কাশবনের আড়াল পড়ায় ওদের আর দেখা যাচ্ছে না। সে তাড়াতাড়ি জ্যাঠামশাইকে নিয়ে সেই কাশের বনে কোথাও লুকিয়ে পড়বে ভাবল। অমলা কমলা ওকে ধরে নিয়ে যাবার জন্য পাঠিয়েছে মানুষটাকে, কিন্তু সে পালাতে গিয়েই দেখল কুকুরটা লেজ নাড়ছে আর ঘেউ ঘেউ করছে। কুকুরটা রামসুন্দরকে তেড়ে যাচ্ছে। সোনা আর পালাতে পারল না। সে তাড়াতাড়ি চরের ওপর দিয়ে ছুটতে থাকল।
সে কাছারি বাড়িতে উঠে গিয়ে মেজ জ্যাঠামশাইয়ের পাশে গদিতে বসে থাকবে চুপচাপ। সে কিছুতেই অমলা কমলার সঙ্গে আর কোথাও যাবে না, লুকোচুরি খেলবে না। তখন বেশ মজা পাচ্ছিল আশ্বিনের কুকুর। পাগল জ্যাঠামশাই একা একা নদীর পাড়ে দাঁড়িয়ে আছেন। তালের আনারসের নৌকা যাচ্ছে, হাঁড়ি পাতিলের নৌকা পাল তুলে যাচ্ছে, নৌকা যাচ্ছে উজানে, কেউ কেউ গুণ টেনে নিয়ে যাচ্ছে। পাগল মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছেন। সোনাকে নিয়ে চরের ভিতর এখন ছুটোছুটি আরম্ভ হয়ে গেছে, কমলা পর্যন্ত নেমে এসেছে। 3 দিক থেকে 3 জন ধীরে ধীরে সাঁড়াশি আক্রমণ করে সোনাকে ছেঁকে তুলবে, তারপর ল্যান্ডোতে নিয়ে উধাও হবে। সেসব তিনি খেয়াল করছেন না। তিনি যেন এখন নদীতে যেসব পালের নৌকা যাচ্ছে তা 1-2 করে গুনছেন। মজা পেয়েছে আশ্বিনের কুকুর। সূর্যাস্তের সময় এ একটা আশ্চর্য খেলা। সে পাড়ে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করছে, এদিক ওদিক ছুটছে সোনা, ছুটে পালাবার চেষ্টা করছে। সোনার সঙ্গে সেও ছোটাছুটি করছে। রামসুন্দর বলল, আপনারা কেন নাইমা আইলেন? অমলা বলল, এই সোনা শোন। অমলা রামসুন্দর কি বলছে শুনছে না। সোনা বলল, আমি যাবো না। আমরা দুর্গা ঠাকুর দেখতে যাচ্ছি। যাও, আমি যাবো না। সে 3 দিকে 3 জনের ভিতর আটকা পড়েছে, ওর আর পালাবার উপায় নেই। রামসুন্দর বলল, আপনি না গেলে ওনারা কষ্ট পাইব। আমি যাবো না। সে কেমন একগুঁয়ে জেদি বালকের মতো একই কথা বারবার বলে চলল। তখন অমলা ছুটে এসে খপ করে সোনাকে জড়িয়ে ধরল। কোথায় যাবি? আর আশ্চর্য, সোনা এতটুকু নড়তে পারল না। কি কোমল সুগন্ধ শরীর, কি আশ্চর্য রঙের চোখ মুখ, সব নিয়ে অমলা সোনাকে নদীর চরে জড়িয়ে ধরেছে। এমনভাবে জড়িয়ে ধরলে কেউ বুঝি কখনো কোথাও আর ছুটে যেতে পারে না। চল, আমাদের সঙ্গে ঠাকুর দেখতে যাবি। ফেরার পথে বড় মাঠে নেমে যাব। সাদা জ্যোৎস্না থাকবে, তোকে তখন এক রকমের পাখি দেখাবো। কোমল পাখিগুলি উড়ে উড়ে ডাকে। কি সাদা রং পাখিগুলির, তুই দেখলে আর নড়তে পারবি না। সোনা বলল, কিন্তু তুমি আমারে। বলেই সে অমলার মুখ দেখে কেমন স্তব্ধ হয়ে গেল। চোখে কি মিনতি মেয়ের, কি করুণ মুখ চোখ করে রেখেছে অমলা। সোনা যথার্থই আর কিছু বলতে পারল না। সে জ্যাঠামশাইকে ডাকল, চলেন আমরা ঠাকুর দেখা আসি, ল্যান্ডোতে যামু আর আমু। পাগল জ্যাঠামশাই এবার মুখ ফেরালেন। সোনা মেজবাবুর মেয়েদের সঙ্গে উঠে যাচ্ছে। তিনি তাড়াতাড়ি নৌকা গোনা বন্ধ করে দিলেন যেন। তিনি সোনাকে ধরার জন্য উঠে যেতে লাগলেন। অমলা বলল, তোর জ্যাঠামশাইকে সঙ্গে নিবি? সোনা পিছন ফিরে দেখল জ্যাঠামশাই সুবোধ বালকের মতো চুপচাপ দাঁড়িয়ে আছেন। সে বলল, যাইবেন? কোনো জবাব না দিয়ে গাড়িতে উঠে বসলেন তিনি। কমলা বলল, তুই আমার পাশে বসবি। অমলা বলল, যা, সে কি করে হবে? বাকিটুকু বলতে না দিয়ে সোনা বলে ফেলল, আমি জ্যাঠামশাইয়ের পাশে বসমু। কমলা বলল, বসমু কি রে? বসবো বলবি। বসবো। সোনা কথাটা শেষ করতেই জসিম দ্রুত ঘোড়া ছুটিয়ে দিল। সোনা বলল, কি জসিম, আমার জ্যাঠামশাইরে চিনো না? আপনার মায় কেমন আছে? সোনা তো জানে না মা তার কেমন আছে। এ কদিনেই মনে হয়েছে দীর্ঘদিন সে মাকে ছেড়ে চলে এসেছে, এবং মাঝে মাঝে ওর কেন জানি মনে হয় বাড়ি গিয়ে সে আর মাকে দেখতে পাবে না। সে গেলেই দেখবে জেঠিমা চুপচাপ ঘাট পাড়ে দাঁড়িয়ে আছে, আর কেউ নেই। কেন জানি এটা তার বারবার অমলার সঙ্গে পাপ কাজে লিপ্ত হবার পর থেকে মনে হয়েছে। সে কিছু জবাব দিতে পারল না। সে জোর করে বলতে পারল না ভালো আছে। আমরা কবে যাব এমন বলতে পারছে না মেজ জ্যাঠামশাইকে। বারবার মেজদা বড়দা ওকে শাসিয়েছে, ভ্যাক করে কেঁদে দিলে চলবে না। বাড়ি যামু আমি বললে চলবে না। যখন নৌকা ছাড়বে ঘাট থেকে তখন তুমি যেতে পারবে। সে বারবার কেন জানি আজ ইসমের নৌকায় উঠে যাবে ভাবল। সেই নৌকায় গিয়ে বসে থাকলে ওর মনে হয় সে তার গ্রাম মাঠের কাছাকাছি আছে। জসিম সোনার কোনো সাড়া না পেয়ে বলল, মার জন্য মনটা আপনার কেমন করতাছে বুঝি? জসিম ঠিক বলেছে, মার জন্য তার মনটা আশ্চর্য রকমের ভারী হয়ে আছে।
জসিম ফের বলল, আবার জামু আপনে গো দেশে। শীতকাল সইলা আইলেই হাতে নিয়া সইলা জামু। আপনার মার হাতে পিঠা পায়েস খাইয়া আমু। সোনা এসব কিছুই শুনছে না। সে ঘোড়ার দিকে মুখ করে বসে আছে। দুই ঘোড়া, সাদা রঙের ঘোড়ার পায়ে ক্লপ ক্লপ শব্দ, পিছনে রাজার বেশে রামসুন্দর, মাথার ওপর কত সবুজ গাছপালা, পাখি, এবং নিরন্তরেই ঘোড়া যেন তাকে নিয়ে কোনো দূর দেশে চলে যেতে চাইছে। সে দেখল অমলা অপলক ওকে চুরি করে দেখছে। সে লজ্জা পেয়ে কী ভেবে নদীর দিকে তাকিয়ে থাকল। তারপর কি যেন আশ্চর্য মজা জীবনে এসে যাচ্ছে টের পেয়ে মনটা প্রসন্ন হয়ে উঠল। অমলার দিকে তাকিয়ে শেষে ফিক করে হেসে ফেলল। অমলাও হাসল। আমার পাশে বসবি? সোনা জ্যাঠামশাইয়ের মুখ দেখল। মুখে যেন তাঁর সায় নেই। সে বলল, না। অমলা বলল, কাল দশমী, বাবা বিকেলে ফ্লুট বাজাবেন। তুই আমি আমাদের ব্যালকনিতে বসে বাবার ফ্লুট বাজনা শুনব। সোনা এখন নির্মল আকাশ দেখছে। সে শুনতে পাচ্ছে না কিছু। অমলা ফের বলল, বাবা ফ্লুট বাজাবেন? কত লোক, হাজার হাজার মানুষ আসবে নদীর পাড়ে, বাবার ফ্লুট বাজনা শুনতে আসবে। আমাদের ব্যালকনিতে তুই, আমি আর কমলা। কি, আসবি তো? সোনা বলল, পিসি, পুরান বাড়ি কদ্দূর? কমলা বলল, এ কি রে দিদি, সোনা তোকে পিসি ডাকছে। অমলা কেমন গুম মেরে গেল। সে বলল, অনেক দূর। অমলার অভিমান টের পেয়ে সোনা বলল, আমি বিকালে যাব। কমলা বলল, বিকাল না রে, ওটা হবে বিকেল। আমি জানি। বলতে পারিস না কেন? মনে থাকে না। তুই আমাদের সঙ্গে কলকাতা গেলে কথা বলবি কি করে? সোনা চুপ করে থাকলে কমলা ফের বলল, তুই এভাবে বললে তোকে সবাই বাঙাল বলবে। কলকাতার কথা মনে হলেই কোন রাজার দেশের কথা মনে হয়। কত বড় বড় সব প্রাসাদের মতো হাজার হাজার বাড়ি, গাড়ি, ঘোড়া, দুর্গ, র্যাম্পার্ট, জাদুঘর, হাওড়া ব্রিজ, এসব ভাবতে ভাবতে সে একটা গোটা সাম্রাজ্যের কথা ভেবে ফেলল। রাজা পৃথ্বীরাজের কথা মনে হয়, রাজা জয়চন্দ্রের কথা মনে হয়, স্বয়ম্বর সবার কথা মনে হয়। সে যে কোন বন উপবনে তার ঘোড়া লুকিয়ে রেখেছে। রাজকন্যা দেউড়িতে এসে মূর্তিতে মাল্যদান করলেই ঘোড়ার পিঠে তুলে সে দ্রুত ছুটবে। আর কেন জানি এই দৃশ্যটাতে একটা সাদা ঘোড়া, ঘোড়ার পিঠে সে, এবং তার পিছনে অমলা বসে রয়েছে। সে যেন অমলাকে নিয়ে নদী, বন, মাঠ পার হয়ে জ্যাঠামশায়ের নীলকণ্ঠ পাখি খুঁজতে যাচ্ছে। সোনা এবার পাশের মানুষটির দিকে মুখ তুলে তাকালো। তিনি চুপচাপ নিরীহ শান্ত মানুষের মতো বসে আছেন। সোনা বলল, অমলা, তুমি ঘোড়ায় চড়তে জানো না? কমলা বলল, এই তো বেশ কথা বলতে পারিস। সোনা বলল, আমার জেঠিমা কলকাতার ভাষায় কথা বলে। তাহলে তুই এতদিন বলিসনি কেন? আমার লজ্জা লাগে। কমলা বলল, দিদি খুব ভালো করে ঘোড়ায় চড়া শিখেছে। খিদিরপুরের মাঠে সকাল হলেই ঘোড়া নিয়ে বেরিয়ে যায় দিদি। সোনা চুপচাপ। বাড়ি বাড়ি ঠাকুর দেখে ফের মাঠের পাশ দিয়ে বড় মাঠে নেমে যাওয়া। মাঠময় সাদা জ্যোৎস্না, পাশে নদীর চর, কাশফুল, অস্পষ্ট নদীর জল, আকাশে অজস্র নক্ষত্র, তার প্রতিবিম্ব নদীর জলে। ঘোড়া সেই সাদা জ্যোৎস্নায় ছুটছে। ওদের গলায় ঘণ্টা বাজছিল। আশ্বিনের কুকুর সেই ঘণ্টার শব্দে নেচে নেচে পিছনে আসছে। ওরা মাঠের ভিতর নেমে যেতেই ওপারের বাঁশবন থেকে কিছু পাখি উড়ে আসছে মনে হলো। ওরা গাড়িতে বসে রয়েছে। বড় বড় পাখি সাদা জ্যোৎস্নায় উড়ে উড়ে অদৃশ্য হয়ে যাচ্ছে আর কক কক করে ডাকছে। কেমন ভয়াবহ মনে হলো। অজস্র পাখি এই রাতে যেন বিশ্ব চরাচরে উড়ে উড়ে কিসের নিমিত্ত শোক জ্ঞাপন করছে। তখনই মনে হলো নদীর চরে একটা ঘূর্ণিঝড় উঠেছে। রাশি রাশি কাশফুল হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। পাখিগুলি বনের ভিতর হারিয়ে গেল। পাখিদের আর কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। শুধু কাশফুলের রেণু, অজস্র রেণু প্রায় তুষারের মতো ওদের ওপর এখন ঝরে পড়ছে। কমলা বলল, সোনা, চোখ বন্ধ কর। কাশফুলের রেণু চোখে পড়লে অন্ধ হয়ে যাবি।
সোনা চোখ বুজে ফেলল। সঙ্গে সঙ্গে সবাই চোখ বুজে বসে থাকল। যতক্ষণ তুষারপাতের মতো এই কাশের রেণু পড়া বন্ধ না হচ্ছে ততক্ষণ ওরা চোখ বুজে থাকবে। অমলা না বললে গাড়ি ঘুরবে না বাড়ির দিকে। অমলা সোনাকে একটা আশ্চর্য ছবি দেখাতে এনেছে। সে জ্যোৎস্নায় তার ঘড়ি দেখল। স্টিমার আসার সময় হয়ে গেছে। স্টিমারের আলো এই মাঠে যখন পড়বে, ডান দিকে অথবা বাঁ দিকে আলোটা যখন পাশের ডাঙা নদীর চর খুঁজবে, তখন মাঠে পাখিগুলির শরীরেও আলো পড়বে। অদ্ভুত মায়াবিনী এক রহস্যময় দৃশ্য ফুটে ওঠে তখন। উজ্জ্বল আলোর ভিতর পাখিদের চোখ, নীলাভ চোখ, সাদা ডানা এবং হলুদ রঙের পা যেন গভীর নীল জলে অজস্র মাছের মতো একটা ঘূর্ণি স্রোতে মাছগুলি ঘুরে ঘুরে নেমে আসছে, অদৃশ্য হয়ে যাচ্ছে, আবার ঘুরে ঘুরে ফিরে আসছে। কি এক নেশায় পেয়ে যায়। দাঁড়িয়ে কেবল দেখতে ইচ্ছা হয়, প্রায় ছায়াছবির মতো ঘটনাটা। সোনাকে সে সেই দৃশ্য দেখাতে এনেছে। স্টিমারের আলো দূর থেকে দেখলেই পাখিগুলি জঙ্গলের ওপরে চক্রাকারে উঠতে থাকে। অমলা চোখ বুজেই বলল, সোনা, তোকে আমরা আজ কত খুঁজেছি। সোনা কিছু বলল না। সে এবার চোখ তুলে তাকালো আর দেখল সকলেই কেমন সাদা হয়ে গেছে। সে কাউকে চিনতে পারছে না। ওরা যেন সবাই গল্পের দেশের মানুষ হয়ে গেছে। অথবা সেই যে সে একটা ছবির বই দেখেছিল, ইংরেজি ভাষায় ছোটদের গল্পের বই। কেবল পাইন গাছ, গাছে গাছে বরফ পড়েছে, এক বৃদ্ধ সেই গাছের নিচে দাঁড়িয়ে আছে, ছোট এক বালক দাঁড়িয়ে আছে হাত ধরে। ওদের পোশাকের ওপর মাথায় বরফের কুচি পড়ে সাদা হয়ে গেছে। সে যেন তেমনি। সে একা কেন হবে? সকলে। জ্যাঠামশাই চোখ খুলছেন না। সোনা বললেই চোখ খুলবেন। তিনি সেই বুড়ো মানুষ হয়ে গেছেন। এতক্ষণ শুধু ঘোড়া দুটোই সাদা ছিল। এখন ঘোড়া, গাড়ি, রামসুন্দর, জসিম সকলে তার গল্পের দেশের মানুষ। আশ্বিনের কুকুর পর্যন্ত সাদা হয়ে গেল। তখনই সোনা দেখল এক আশ্চর্য আলো চারপাশের আকাশ, নদী, নদীর চর, কাশবন এবং মাঠের সব গাছপালা আলোকিত করে উপরের দিকে উঠে যাচ্ছে। সোনা চিৎকার করে উঠল, ওই আলো স্টিমারের আলো। সকলে চোখ মেলে সেই আলো দেখল। ওদের গাড়িতে এসে আলো পড়েছে। বলা যায় হাজার ডে লাইট যেন জেলে দেওয়া হয়েছে সর্বত্র। সেই আলোতে আবার বন থেকে পাখিরা উড়ে এসেছে। ওরা সাদা হয়ে গেছে। মাঠে সাদা জ্যোৎস্না, সাদা পাখি এবং নীলাভ চোখ। সোনা অপলক দেখছে। দেখতে দেখতে তন্ময় হয়ে যাচ্ছে। পাগল মানুষ নিজেকে দেখছেন। সে কি সহসা পলিনের দেশে চলে এসেছে? এত কাশফুল তুষারপাতের মতো চারপাশে সাদা আর নীলাভ চোখ পাখিদের। জ্যাঠামশাই সেই পাখিদের ধরার জন্য কেমন লাফ দিয়ে নামতে চাইলেন। জসিম বুঝতে পেরে বলল, এবারে গাড়ি ফেরাতে হয় খুকুরানি। রামসুন্দর বলল, তাই হয়। কিন্তু অমলা কিছু বলছে না। ঘূর্ণিঝড় এসে ওদের এমন একটা গল্পের দেশের মানুষ করে দিয়ে যাবে সে নিজেও ভাবতে পারেনি। সে বলল, সোনা, কি দেখছিস? পাখি দেখছি। আলো দেখছিস না? দেখছি। আর কি দেখছিস? সোনা বলল, স্টিমার। কিন্তু অমলা পাগল মানুষকে কিছু বলছে না বলে কেমন ক্ষেপে যাচ্ছেন তিনি। তিনি কি বলতে যাচ্ছিলেন, তখনই মনে হলো কি যেন একটা অতিকায় জীব উঠে আসছে চর থেকে। প্রথমে ওরা কিছুই বুঝতে পারেনি। একটা সাদা রঙের জীব, প্রায় হাতির মতো উঁচু, লম্বা, এই মাঠের দিকে উঠে আসছে। সোনা এবং সবাই হতবাক হয়ে দেখছে। আতঙ্কে চিৎকার করে উঠল, ওটা কি জসিম? ওটা কি উঠে আসছে? আলোটা এতক্ষণে সরে গেছে, কিন্তু সকলের আগে পাগল মানুষ চিনতে পেরেই লাফ দিয়ে নেমেছেন। সেই হাতি কাশফুলে সাদা হয়ে গেছে। সেই অজস্র বন কাশের ফুলে ফুলে হাতিটা পর্যন্ত সাদা হয়ে গেছে এবং শেকল ছিঁড়ে সে ছুটে পালাচ্ছে। অথবা জসিম ওর কাছে যায়নি বলে সে জসিমের জন্য এই মাঠে চলে এসেছে। সোনা তাড়াতাড়ি নেমে জ্যাঠামশায়ের হাত চেপে ধরল। সে এভাবে দৌড়লে তিনি কোথাও যেতে পারেন না, অথচ চোখে কি মিনতি তাঁর। তোমরা আমাকে ছেড়ে দাও, হাতিতে চড়ে আমি আবার কোথাও চলে যাব। সোনা পাগল মানুষের হাত ছাড়ল না। জসিম বলল, আমি চলি রে ভাই। সেই রামসুন্দরকে বলল, আবার লক্ষ্মী আমার খেইপা গেছে বলে সে লাফ দিয়ে নামল
এবং হাতিটা যেদিকে ছুটে যাচ্ছে ক্রমে সে চিৎকার করতে করতে সেদিকে ছুটে গেল। আর ওরা দেখল জসিমের ডাক শুনেই হাতিটা কেমন সাদা জ্যোৎস্নায় পলকে থেমে গেছে, থেমে দাঁড়িয়ে আছে আর দুলে দুলে শুঁড় নাড়ছে। সোনা বলল, জ্যাঠামশাই, আমি বড় হলে আপনাকে নিয়ে কলকাতায় চলে যাব, আপনি এখন গাড়িতে ওঠেন। এই শুনে মনীন্দ্রনাথও একেবারে শান্ত হয়ে গেলেন। চুপচাপ হাতিটা দেখতে দেখতে মগজের ভিতর নিরন্তর যে ছবি পোড়া আছে তা আবার চোখের সামনে ভেসে উঠতে দেখলেন। যেন সেই নদীর জলে ময়ূরপঙ্খী ভাসে, দুর্গের গম্বুজে পাখি ওড়ে এবং হুগলি নদীর দুপারে চটকলের সাইরেন। আর তখন ইডেনের নীল রঙের প্যাগোডার নিচে পলিন তাকে পাশে নিয়ে বসে থাকে, হাতে হাত রেখে বলে, তুমি অনেক বড় হবে মণি, বাবা তোমার কাজে খুব খুশি। বাবাকে বলে তোমার বিলেত যাওয়ার ব্যবস্থা করব। একবার ঘুরে এলেই তুমি কত বড় হয়ে যাবে, আরও বড় কাজ পাবে। কার্ডিফে আমাদের বাড়ি আছে, ক্যাসেলের গা ঘেঁষে ছোট্ট ব্রিজ, তারপর রাউদ ইঞ্জিনিয়ারিং ডক এবং দূরে এক পাহাড়ের মাথায় লাইট হাউস। গ্রীষ্মের বিকেলে তুমি আমি লাইট হাউসের নিচে বসে থাকব, সমুদ্র দেখব। আমরা জাহাজে যাব, জাহাজে ফিরে আসব মাই প্রিন্স, শুধু তুমি রাজি হলেই হয়ে যাবে। এবং ঠিক তক্ষুনি অমলা এসে সোনার পাশে বসেছে, ওর শরীর থেকে কাশফুলের রেণু তুলে দিতে দিতে ওকে জড়িয়ে ধরেছে, কানে কানে কি বলছে। এই মেয়ের মুখ দেখলেই পলিনের অনুভূতি পাগল মানুষের মাথায় ফিরে ফিরে আসে, যেন তার সামনে ছোট পলিন। তিনি যে এখন কি করবেন ভেবে পাচ্ছেন না, কারণ পলিন ওকে সন্ত মানুষের মতো হতে বলছে। পলিন সে রাতে অধীর আগ্রহে পিয়ানো বাজাচ্ছিল। উজ্জ্বল সাদা রঙের সিল্কের গাউন পরেছিল পলিন। ওর চাপা ফুলের মতো নরম আঙুল কি দ্রুত চলছে। অধীর উন্মত্ত এক ইচ্ছা। সে রাতে পলিন সারা রাত ঘুমোতে পারেনি। আমাকে বাড়ি যেতে হবে পলিন, বাবা টেলিগ্রাম করেছেন, বাবা বড় অসুস্থ, এ যাত্রায় তোমার সঙ্গে আমার বুঝি যাওয়া হলো না। তারপর কি? তারপর আর ভাবা যাচ্ছে না, আবার সব ঘোলা ঘোলা অস্পষ্ট। পাগল মানুষ আর কিছুতেই বাকিটা মনে করতে পারলেন না। অমলা এবার আরও কানের কাছে মুখ লাগিয়ে বলল, কাউকে বলিসনি তো? সোনা কেমন বোকার মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকল। জসিম হাতি নিয়ে পিছনে ফিরছে, রামসুন্দর বাড়ির দিকে ঘোড়ার মুখ ফিরিয়ে দিয়েছে। ওরা হাতি নিয়ে ঘোড়া নিয়ে মিছিল করে রাজার মতো ফিরছে। তুই না সোনা কিছু বুঝিস না। তখনই পাগল মানুষ এক রহস্যময় কবিতা আবৃত্তি করতে থাকলেন। বারবার পুনরাবৃত্তি, ডেথ এবং ঘোড়ার পায়ের শব্দ ক্লপ ক্লপ। হাতিটা সকলের পিছনে আসছে, আশ্বিনের কুকুর সকলের আগে যাচ্ছে। মাঝখানে দুই সাদা ঘোড়া গাড়ি, প্রাসাদে যেন রাজা ফিরছেন। নিজেকে আজ সোনার উপকথার নায়কের মতো মনে হচ্ছে। সকাল থেকেই বিসর্জনের বাজনা বাজছে। দেবীর চোখে মুখে বিষণ্ণতা। তিনি আবার হিমালয়ে যাচ্ছেন। আগমনী গান যে যার গাইবার এতদিন গেয়েছে, এবারের মতো আর গাইবার কিছু নেই। এতদিন সব কিছুতেই একটা বেদনার ছাপ। এত যে রোদ ঝিলিমিলি আকাশ, এত যে উজ্জ্বল দিন, কোথাও মালিন্য নেই। তবু কি যেন সকলের হারিয়ে যাচ্ছে। এই মণ্ডপের সামনে সকলেই এসে স্থির হয়ে দাঁড়িয়ে থাকছে। বড় হুজুর সকাল থেকেই নাট মন্দিরে একটা বাঘের চামড়ার উপর বসে আছেন। পরিধানে রক্তাম্বর, কপালে রক্তচন্দনের তিলক। এই দিনে মা ভুবনময়ী, ভুবনমোহিনী, হে মা জগদীশ্বরী, তুই একবার নয়ন ভরে তাকা মা, হেন প্রার্থনা এই মানুষের। মেজবাবু এবারেও প্রতিবারের মতো ফ্লুট বাজাবেন। নগেন ঢালি এসেছিল ঢোল নিয়ে। সে গতকাল হাটে বাজারে গঞ্জে ঢোল পিটিয়ে চলে এসেছে। গ্রাম গ্রামান্তরে এই খবর রটে গেলে চাষি বউয়ের মুখের রং বদলে যায়। সকাল সকাল খেয়ে নিতে হবে। শীতলক্ষার তীরে গাঁ, জমিদার বাবুদের সব দালান কোঠা নদীর পাড়ে পাড়ে। আঁচলে একটা চৌয়ানি বেঁধে, পানে ঠোঁট রাঙা করে, মাথায় ঘোমটা টেনে দশরায় যাবে। যাবার আগে দিঘির পাড়ে বসে মেজবাবুর ফ্লুট বাজনা শুনবে। সকাল সকাল বের না হতে পারলে জায়গা পাওয়া যাবে না। নদীর পাড়ে পাড়ে যেসব গাছ আছে, সেসব গাছের নিচে রাত থাকতেই লোক এসে জমতে শুরু করেছে।
চাষি মানুষেরা অথবা বউরা শামিয়ানার নিচে যেতে পারবে না। কাছ থেকে দেখবে মেজবাবুকে, এমন শখ এইসব চাষি বউয়ের। কিন্তু সেপাইগুলি এমন করে লাঠি নিয়ে তাড়া করে, কার সাধ্য ওরা শামিয়ানার নিচে গিয়ে বসে? কতবার চাষি বউ ভেবেছে লুকিয়ে চুরি এসে চলে যাবে শামিয়ানার নিচে, কাছ থেকে দেখবে মেজবাবুকে, ফ্লুট বাজনা শুনবে। কিন্তু তার মানুষ বড় ভীরু, সে কিছুতেই তার বউকে ভেতরে ঢুকতে দেবে না। একটা ঝাউ গাছের নিচে বসে ওরা বাবুর ফ্লুট বাজনা শুনবে, যতক্ষণ না নদীর জলে সব গ্রামের প্রতিমা বিসর্জন হবে ততক্ষণ মেজবাবু ক্রমান্বয়ে ফ্লুট বাজিয়ে যাবেন। একের পর এক সুর, সবই তখন বড় করুণ মনে হয়। নিরিবিলি এক জগৎ সংসারে কি যে কেবল বাজে, প্রাণের ভিতর কি যে বাজে, ফ্লুট শুনতে শুনতে তারা অন্য গ্রহের মানুষ হয়ে যায়। সকাল থেকেই জায়গা নেবার জন্য দূর গ্রামান্তর থেকে লোকজন আসতে আরম্ভ করেছে। আমলা কর্মচারীদের কাজের বিরাম নেই। মঞ্চ করা হয়েছে। দিঘির পাড়ে এক মঞ্চ, রোশন চৌকি যেন বাজাবে সেখানে। সে মঞ্চে তিনি শীতলক্ষার ওপারে সূর্য ঢলে পড়লেই উঠে যাবেন। কলকাতা থেকে তার আরও দুজন শিষ্য এসেছে, ওরা বাজাবে। এখন খালেক কোথায়? খালেক পীড়িত। কাছারি বাড়ি পার হলে এক অশ্বশালা আছে, কিছু ঘোড়া আছে, সাদা রঙের কালো রঙের ঘোড়া সেখানে। আস্তাবলের এক পাশে খালেকের ছোট্ট ঘর। আলো নেই, বাতাস আসে না, সূর্য দেখা যায় না। খালেক সেই ঘরে শীর্ণকায় মানুষের মতো অনাহারী, দুঃখী এবং চোখে মুখে ক্লিষ্ট এক ভাব। খালেক মিয়ার শরীর শক্ত করে পড়ে আছে। খালেক আজই সূর্যাস্তের সময় মারা যাবে। সে কিছু দেখতে পাচ্ছে না, তার শ্বাসকষ্ট হচ্ছে, হাত পা স্থবির, পাষাণের মতো ভারী লাগছে সব। দশমীর দিন সেও ফ্লুট বাজায়, সেও মেজবাবুর পাশে বসে থাকে। আজ সে তার আঙুলগুলি এই দিন নেড়ে নেড়ে দেখতে চাইছে, পারছে না। ভারী ভারী, পাষাণের মতো ভারী। ইব্রাহিম একবার দেখে এসেছে, ভূপেন্দ্রনাথ দুবার দেখে এসেছেন। ওষুধ বা পথ্য সে কিছুই খাচ্ছে না। সে টের পেয়ে গেছে সূর্যাস্তের সময় ফ্লুট বাজালেই সে এক অদ্ভুত সুরলহরীর ভেতর ডুবে যেতে যেতে পৃথিবীর যাবতীয় দুঃখ ভুলে যাবে, সে মরে যাবে। তবু সে এই দুঃসময়, এটা তার দুঃসময় কি সুসময়? সে মনে মনে এটা সুসময় জানে। সে যেন কার পদতলে বসে সারা জীবন ফ্লুট বাজাবে, তার জন্য তৈরি হচ্ছে। যখন একটা মানুষ মরে যাবে বলে চিৎপাত হয়ে অশ্বশালার পাশে পড়ে আছে, তখন একজন মানুষ আদ্যিকালের এক তালপাতার পুঁথি সামনে রেখে পড়ে চলেছেন, জয়ং দেহি যশো দেহি। এই মানুষ মহালয়ায় চণ্ডীপাঠ করেন না, বিসর্জনের দিন চণ্ডীপাঠ। এমন উল্টো ব্যাপার ভূভারতে কবে কে দেখেছে? তিনি পদ্মাসন করে বসেছেন, বাঘছালের উপর বসে, সামনে দেবী প্রতিমা, বিসর্জনের বাজনা বাজছে। তিনি উচ্চৈস্বরে বললেন, হে জগদম্বে, হে মা ঈশ্বরী, বলে সুর ধরে যেন বলে চলেছেন, অপরাধ ক্ষমা করতে আজ্ঞা হয় মা, তুই আজ চলে যাবি। ও মা, উমা, এই বুঝি তোর ইচ্ছা ছিল? বলে শিশুর মতো করো জোরে তিনি কাঁদতে থাকলেন। এবং কাঁদতে কাঁদতে তিনি মহিষাসুর বধে চলে এলেন। দেবীর গা থেকে কি তেজ বের হচ্ছে, শরীরে কাঁটা দিয়েছে। কি গো মা, তুই ভয় পেলি? তিনি পাঠ করতে করতে মাঝে মাঝে এইসব স্বগতোক্তি করছেন। হে মা, তুমি এখন মধু পান করো। থেমে তিনি বললেন, মধুপান নিমিত্ত শরীরে অপার শক্তি সঞ্চয় করেছ। ইয়া দেবী সর্বভূতেষু, দেবী তোমার নিঃশ্বাসে প্রশ্বাসে হাজার দেবসৈন্য সৃষ্টি হচ্ছে, তারা যে সব মুহূর্তে বিনাশ হয়ে গেল মা। মহিষাসুর নিমেষে সব ধ্বংস সাধন করছে। মা, তোর বুঝি এই কপালে ছিল, মায়া পাশে আবদ্ধ করতে পারলি না? বলে তিনি যেসব ভক্ত পাশে বসে চণ্ডীর ব্যাখ্যা শুনছিল তাদের ব্যাখ্যা করার সময় দেখলেন এক বালক নাটমন্দিরের পশ্চিমের বারান্দায় বড় একটা থামের আড়ালে ইসমের গল্পের মতো মনোযোগ দিয়ে চণ্ডীপাঠ শুনছে। সেই এক কিংবদন্তি, গর্জে গর্জে কে গর্জন করছে, দেবীর গর্জন না অসুরের? এই বৃহৎ সংসারে তিনিই সব। অমলার ঠাকুরদা প্রভাবশালী মানুষ,
একমাত্র দেবীর সামনে এসে তিনি শিশু বনে যান। শিশুর মতো কাঁদেন, কেবল ক্ষমা ভিক্ষার মতো মুখ। সেই মুখে চণ্ডীপাঠের সময় গর্জে গর্জে এমন শব্দ উচ্চারণে সোনা হেসে ফেলেছিল। তক্ষুনি চিৎকার, যেন গোটা বাড়িটা কাঁপছে। সকলে ছুটে এসেছে। কে হাসে? সোনা পালিয়ে যাবে ভেবেছিল, কিন্তু চক্ষু রক্তবর্ণ, নাসিকা ঈগল পাখি প্রায়, কপালে রক্তচন্দনের ফোঁটা এবং কাপালিক সদৃশ মুখ। ক্ষণে ক্ষণে মুখের কি পরিবর্তন! সোনা আর নড়তে পারেনি। বললেন, তুই? দেবী মহিমা শুনতে ভালো লাগছে। সোনা ঘাড় কাত করে দিল। তবে দাঁড়া। সোনা একটা থামের মতো দাঁড়িয়ে থাকল। অনেকক্ষণ পরে হুঁশ হলো কমলা ওকে পেছন থেকে চুপি চুপি ডাকছে। সোনা, এখানে কি করছিস? সে বলতে পারল না চণ্ডীপাঠ শুনছে। ঋষি পুরুষেরা নানান রকম কিংবদন্তি লিখে গেছে তালপাতার পুঁথিতে। এখন সেসবই দেবী মহিমা হয়ে গেছে ওর কাছে। প্রায় সবটাই ইসমের সেই যে এক সূর্য আছে না, জলের নিচে এক রূপালী মাছ আছে, মাছটা সূর্যমুখে, অথবা সেই মাছটা কি জালালি, যে কেবল বিল পার হয়ে নদী পার হয়ে সাগরে চলে যায় সূর্যমুখে। সকাল হলেই পূবের আকাশে সূর্যটাকে লটকে ডুব দেয় ফের। সাগরে সাগরে মহাসাগরে ঘোরাফেরা তার। সে বলতে পারত ঋষি পুরুষেরা কিংবদন্তি লিখে গেছে তালপাতার পুঁথিতে, তাই আমি শুনছি। বলতে পারত আমাদের ইসম ওর চেয়ে অনেক বেশি ভালো কিংবদন্তি জানে। সে ভাবল বড় হলে তালপাতার পুঁথিতে সেও তা লিখে রাখবে। সুতরাং সে চণ্ডীপাঠ শুনছে না কিংবদন্তি শুনছে এই পুরাকালের। এখন এই মেয়ে কমলাকে তা প্রকাশ করতে পারল না। সোনা কিছু বলছে না দেখে ফের কমলা বলল, 5টায় হাতি আসবে, হাতিতে আমরা দশরা দেখতে যাব, তুই আমাদের সঙ্গে যাবি। সোনা বস্তুত এখন জ্যাঠামশায়ের সেই কালরাত্রি মহারাত্রি বলা যেতে পারে জালালিকে তুলে আনছেন বিলের পাড় থেকে এমন একটা দৃশ্য দেখতে পাচ্ছে। জ্যোৎস্না রাত, শীতে পাগল জ্যাঠামশায়ের মুখ সাদা ফ্যাকাশে, ঠিক জ্যোৎস্নার মতো রং। এখন সোনার এসব মনে হওয়ায় সে কমলার কথা কিছুই শুনতে পাচ্ছে না। এই শুনছিস আমি কি বলছি? কি? আমাদের সঙ্গে হাতির পিঠে দশরা দেখতে যাবি? যাব। একটু সকাল সকাল ভিতরে চলে আসবি, আমরা তোকে সাজিয়ে দেব, পাউডার মাখিয়ে দেব। সোনা হাঁটতে থাকলো। কি রে, মনে থাকবে তো? সে ঘাড় কাত করে বলল, মনে থাকবে তার। তারপর বলল, আর কে কে যাবে? আমি, দিদি, সোনাদি, রমা, বাচ্চু। আর কেউ যাবে না? আর কে যাবে জানি না, তুই কিন্তু আগে আগে চলে আসবি, মুখে তোর পাউডার মেখে দেব। সোনা তার এই বয়স পর্যন্ত মুখে পাউডার মাখেনি। সে ব্যাটা ছেলে পাউডার মাখে না। বাড়িতে এরকম একটা নিয়ম আছে। মা জেঠিমা কদাচিৎ মুখে পাউডার মাখেন। সে পাউডার মাখতে প্রায় দেখেইনি বলা চলে। দূর দেশের আত্মীয় বাড়িতে যেতে হলে হেজলিন স্নো মেখেছে, শীতকালে মা তার মুখে স্নো মাখিয়ে দিয়েছেন। কিন্তু এই গরমের সময় সে পাউডার মাখবে এবং ওর মুখ আরও সুন্দর দেখাবে ভাবতেই লজ্জায় গুটিয়ে গেল। সে বলল, জ্যাঠামশায় যাবে না? না, জ্যাঠামশায় না গেলে আমিও যাব না। তুই কি রে সোনা, যারা ছোট তারাই যাবে, বড়রা হেঁটে যাবে। ঠাকুমা তোকে নিয়ে যেতে বলেছে। এই বলে যেমন দ্রুত সিঁড়ি ভেঙে নেমে এসেছিল তেমনি দ্রুত উপরে উঠে গেল। সিঁড়ির মুখে অমলা দাঁড়িয়ে আছে। সে বলল, কি রে, পেলি সোনাকে? হ্যাঁ। কি বলল? বলল যাবে। বলেছিস তো সকাল সকাল আসতে, পাউডার মেখে দেব মুখে, বলেছিস? সব বলেছি, তুই না দিদি? কি বলতে গিয়ে থেমে গেল। বাবা এদিকে আসছেন। বাবা দশমীর দিন ধুতি চাদর পরে একেবারে বাংলাদেশের মানুষ হয়ে যান। তারপর কলকাতায় যাবার দিন এলেই একেবারে সাহেব শুভ মানুষ। তখন তিনি বাংলাতে পর্যন্ত কথা বলেন না। তখন বাবাকে বরং বেশি পরিচিত মানুষ মনে হয় ওদের। ওরা বাবার সঙ্গে সহজেই তখন কথা বলতে পারে। কিন্তু এখন ওরা পালাবার পথ খুঁজছিল। এই অসময়ে ওরা নাট মন্দিরের কাছে চলে এসেছে। এটা ঠিক না, দেখলেই বাবা ধমক দেবেন।
সুতরাং ওরা যতবারই সোনাকে কাছারি বাড়ির দিকে খুঁজতে গেছে খুব সন্তর্পণে গেছে, এমনকি অন্দরের দাসীবাঁদীদের চোখেও যেন না পড়ে, প্রায় লুকোচুরি খেলার মতো চলে যাওয়া, তারপর সোনাকে না পেলে বিমর্ষ হয়ে ফিরে আসা। বাবা এখন করিডর পার হয়ে যাচ্ছেন, ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেবেন। বাবার ঘরটা বাবা না থাকলে সবসময় তালা দেওয়া থাকে, বড় বড় আলমারি, কত বই সব, এবং কাচের জানালা দরজায় নানান রকমের কারুকাজ। বাবার ঘরে পুরানো আমলের লম্বা আবলুস কাঠের খাট এবং পালঙ্ক, বলা চলে কতকাল থেকে পালঙ্ক খালি। বাবা এলে এই পালঙ্কে না শুয়ে ছোট একটা তক্তপোষে শুয়ে থাকেন। ডান দিকের ঘরটাতে বিলিয়ার্ড টেবিল। অবসর সময় বাবা একাই টেবিলে লাল নীল রঙের বল নিয়ে খেলা করেন। আর দেওয়ালে বাবার কোটের ছবি, গভর্নরের সঙ্গে বাবার ভোজ খাওয়ার ছবি, বিলাতের লিঙ্কন হলে পড়ার সময়কার ছবি, মায়ের সঙ্গে তোলা ফটো, বোধহয় জায়গাটা ওয়েলসের কোনো একটা গ্রামের। মামা বাড়িতে যাওয়ার সময় বড় একটা ক্যাসেল পড়ে, একটা ক্যাসেলের ছবিও এ ঘরে রয়েছে। ছাত্রাবস্থায় বাবার সেই সতেজ মুখ দেখার জন্য দুই বোন চুরি করে এই ঘরে ঢুকে যায়। বাবার কাছে ধরা পড়লে দু বোন ছুটে পালায়। সোনা বলেছিল বাবার ঘরটা দেখবে, অমলা বলেছিল দেখাবে, কিন্তু কি করে দেখানো যায়? সোনার বুদ্ধি নেই মোটেই, কেবল কথা বললেই হাসে। চুপি চুপি দেখে চলে যাবে তেমন সে নয়। এটা কি, ওটা কেন, এই লাল নীল রঙের বল দিয়ে কি হয়, আমি দুটো বল নেব, অথবা সে ওসব দেখতে দেখতে এমন অন্যমনস্ক হয়ে যাবে যে ধরা না পড়ে যাবে না। সোনা এমন ছেলে যে ওকে নিয়ে কিছু করা যায় না, পালানো যায় না, সে বোকার মতো বারবার ধরা পড়ে যায়। সোনা তখন ভূপেন্দ্রনাথকে বলল, জ্যাঠামশায় 10 রাতে যামু, কমলা আমারে নিয়া যাইব, হাতিতে সইরা যামু কইছে। দশমীর দিন এই হাতি আসে বিকেলে। জসিম জরির পোশাক পরে, মাথায় তার জরির টুপি। বাড়ির বালক এবং বালিকারা সকলে মিলে দশরা দেখতে যায়। হাতির সুরে শ্বেতচন্দনে ফুল ফল আঁকা থাকে, কপালে কানপাতা এবং শরীরে নানান রকম কলকা আঁকা অথবা ধানের ছড়া এবং লক্ষ্মীর পায়ের ছাপ, গলায় কদম ফুলের মালা। যেই না মেজবাবুর ফ্লুট বাজনা আরম্ভ হবে, হাতিটা নিয়ে জসিম রওনা হবে পিলখানার মাঠ থেকে। তারপর সোজা অন্দরমহলের দরজায়, সেখানে হাতিটা দাঁড়িয়ে থাকবে, কপালে চাঁদ মালা তার। তখন বাড়ির বৌরানীরা সোহাগ মেগে নেবে প্রতিমার পায়ে সিঁদুর ঢেলে নিজের নিজের কৌটোয় পুড়ে রাখবে। সম্বৎসর এই সিঁদুর কপালে দেবে, আর মেজ বৌরানীর জন্যেও সিঁদুর আসে সোনার কৌটায়। সেটা মেজবাবু কলকাতা যাবার সময় সঙ্গে নিয়ে যান। মেজ বৌরানী কপালে সিঁদুর দেন না, লম্বা গাউন পরেন, গির্জায় যান। তবু এক ইচ্ছা এই পরিবারের, বিশেষ করে বউ ঠাকুরানীর, অর্থাৎ মেজবাবুর মার মন আদৌ মানে না। তিনি সব বউদের জন্য যেমন সোনার কৌটোয় দেবীর পা থেকে সিঁদুর কুড়িয়ে রাখেন, তেমনি মেজ বৌরানীর জন্য সিঁদুর কুড়িয়ে নেন। মেজবাবুকে দেবার সময় অনুরোধ করবেন, একবার অন্তত সিঁদুরটা যেন কপালে ছোঁয়ায় বউ। মেজবাবু তখন সামান্য হাসেন। তারপর যার জন্য দেবীর পা থেকে সিঁদুর সঞ্চয় করা, সেই হাতি, সাক্ষাৎ মা লক্ষ্মী এই পরিবারের। দশমীর দিনে কপালে নিজ হাতে বউ ঠাকুরানী সিঁদুর পরিয়ে দেন, চাঁদমালা পরিয়ে দেন। তারপরই বাজনা বাজে, ঢাকের বাজনা, বিসর্জনের বাজনা। পরিবারের সব বালক বালিকা সেজেগুজে হাতিতে চড়ে বসে। প্রতিমা নিরঞ্জনের লোকেরা জয় জগদীশ্বরী, জয় মা জগদম্বা আর জয় বাড়ির বড় হুজুরের এইসব জয় দিতে দিতে প্রতিমা বের করে নিয়ে যায়। এইসব জয়ের ভিতর শোনা যায় মেজবাবু মঞ্চের ওপর বসে ফ্লুট বাজাচ্ছেন। দক্ষিণের দরজা দিয়ে প্রতিমা যায়, উত্তরের দরজা দিয়ে হাতি যায়, আর মাঝখানে বড় চত্বর। তারপর দিঘির পাড়ে রোশন চৌকির মতো মঞ্চ ক্রমান্বয়ে এক সুরে বেজে চলেছে। নদীতে 1-2 করে প্রতিমা নামছে। ক্রমে সন্ধ্যা নামছে নদীর চরে কাশফুলের মাথায়, দশমীর চাঁদ আকাশে। আর ঢাক বাজছে, ঢোল বাজছে, নৌকায় সারি সারি দেবী প্রতিমা, বিসর্জনের বাজনা, হইচই, আলো আঁধারির খেলা।
হাউই পুড়ছে, আলো ফুটছে কত রকমের। থেকে থেকে মেজবাবুর ফ্লুট বাজনা, করুণ এক সুর এই বিশ্ব চরাচরে অপার মহিমা নিয়ে বিরাজ করছে। মেজবাবু বুঝি এই সুরের ভিতর ফ্লুট বাজাতে বাজাতে স্ত্রীর ভালোবাসার জন্য কাঁদেন। আজ আবার সেই দিন এসে গেছে। নিত্যকার মতো ভূপেন্দ্রনাথ সকাল সকাল স্নান করে এসেছেন নদী থেকে। নিত্যকার মতো ময়ূরের ঘর, বাঘের খাঁচা এবং হরিণেরা যে যেখানে থাকে সেসব জায়গায় ভূপেন্দ্রনাথ ঘোরাঘুরি করেছেন। সাপ সোপ ঠিকমতো হয়েছে কিনা এসব যদিও ওর দেখার কথা নয়, তবু এতগুলি জীব এই প্রাসাদে প্রতিপালিত, প্রতি মানুষের মতো তাদের সুখ দুঃখ বুঝে ভূপেন্দ্রনাথ নিজে দেখাশোনা সব বিধিমতো ব্যবস্থা করে থাকেন। তাছাড়া আজ দেবী চলে যাচ্ছেন হিমালয়ে। কি এক বেদনা সব সময় সকাল থেকে প্রতিবারের মতো ওকে বিষণ্ণ করে রাখছে। তারপর নিত্যকার মতো মঠের সিঁড়ি ভেঙে ভেতরে ঢুকে শিবের মাথায় জল, বৃষের পায়ে জল এবং শেকল টেনে 1-2 করে শতবার ঘণ্টার ধ্বনি। খালেকের অসুখ, কুলিনপাড়া থেকে ডাক্তার এসে দেখে গেছে। আর এখন যারা বিদায় চাইছে, যেমন পুরোহিত এবং অন্য অনেকে, তারা এখন সবাই কাছারি বাড়িতে ভূপেন্দ্রনাথের অপেক্ষায় বসে আছে। তাছাড়া গত সন্ধ্যায় যারা কাটা মোষ নিয়ে গিয়েছিল তারা আসবে নতুন কাপড়ের জন্য। যেসব প্রজাদের জমি বিলি করার সময় ঠিক ছিল মায়ের পূজায় পাঁঠা অথবা মোষ এবং দুধ, কলা, আনাজ, যার যা কিছু ফসলের বিনিময়ে দেবার কথা তারা তা দিয়েছে কিনা, না দিলে তাদের ডেকে পাঠানো, এসব কাজও ভূপেন্দ্রনাথের জন্য পড়ে থাকে। আর এমন সব কাজের ভিতরে ভূপেন্দ্রনাথের দুপুর গড়িয়ে গেল। কিছুই আর তার ভালো লাগছে না। বিষাদ বিষণ্ণ প্রতিমার সামনে তিনি চুপচাপ অনেকক্ষণ একা একা দাঁড়িয়েছিলেন। তিনি বড় বউ এবং ধন বউর জন্য দেবীর পা থেকে সিঁদুর তুলে নিয়েছেন। আবার সেই নির্জনতা এই বাড়িকে গ্রাস করবে। এ কদিন কি ব্যস্ততা, কি সমারোহ! গোটা প্রাসাদ সারাদিন গমগম করেছে। আজ কারো কোনো ব্যস্ততা নেই। দিঘির চারপাশে সকলে জমা হচ্ছে। বিকেলেই জসিম হাতিটার পিঠে পিলখানার মাঠে চেপে বসল। তখন গরদের কাপড় পরছেন মেজবাবু। গরদের সিল্ক, হাতে হীরের আংটি, কালো রঙের পাম্প শু জুতো। মেজবাবু তার ঘর থেকে বের হচ্ছেন। তিনি ধীরে ধীরে হেঁটে যাচ্ছেন। আগে পিছনে পরিবারের আমলা কর্মচারী, আতরের গন্ধ সকলের গায়ে। সবার আগে ভূপেন্দ্রনাথ, পরে রক্ষিত মশাই এবং সকলের শেষে বাবুর খাস খানসামা হরিপদ। যেন একটা মিছিল নেমে যাচ্ছে দক্ষিণের দরজায়। ওরা নেমে এলো নাট মন্দিরে। এখানে মেজবাবু গড় হলেন। দেবীর পায়ের বেলপাতা অঞ্জলির মতো করে হাতে তুলে নিলেন। ওরা বড় বড় থামের ওপাশে একসময় অদৃশ্য হয়ে গেলে সোনার মনে হলো দেবী এখন ওর দিকে তাকিয়ে নেই। দেবী তাকিয়ে আছেন ওদের দিকে। চোখ মুখ কাঁপছে, ঘামের মতো মুখটা চকচক করছে। সে আরও কাছে গেল। দুর্গা ঠাকুরের চোখে জল পড়ছে কিনা দেখার জন্য একেবারে মণ্ডপের ভিতর ঢুকে গেল। সে প্রথম সিংহটাকে একবার ছুঁয়ে দেখল। দিঘির পাড়ে সকলে এখন যে যার জায়গা নিচ্ছে বলে কেউ আর মণ্ডপে নেই। এই সময়, সুসময়ও বলা চলে, একবার ছুঁয়ে ছুঁয়ে দেখা দেবীকে, অসুর অথবা সেই বাচ্চা ইঁদুরটাকে। গণেশের পায়ের কাছে যে একটা কাঁটালতায় বসে আছে, সে সিংহের মুখে প্রথম হাতটা ভরে দিল। অসুরের বুক থেকে যে রক্ত একদিন গড়িয়ে পড়েছে সেটা হাত দিয়ে দেখল কেমন শুকনো হয়ে গেছে রক্তটা, এবং সিংহটা খাবলা খাবলা মাংস তুলে নিয়েছে। ওর কেন জানি এই অসুরের জন্য মায়া হলো। সে অসুরের মাথায় হাত দিয়ে কোঁকড়ানো চুলে আদর করার মতো দাঁড়িয়ে থাকলো। এবার মজা দেখাচ্ছি। সিংহটার চোখে সে একটা চিমটি কেটে দিল। কিছু রং উঠে এলো নখে। দেবীর মহিমায় সিংহটা সোনাকে ভয় পাচ্ছে না। সে এবার উঁকি দিয়ে দেবীর চোখ দেখল, জল পড়ছে। তা তোমার এত কষ্ট যখন, থেকে গেলেই হয়। দেবীর সঙ্গে কথা বলতে চাইল মনে মনে। ওর ভয় ছিল কাছে গেলেই দেবী রাগ করবে। কিন্তু কি ভালোবাসার চোখ! সে বলল, তা তোমার এমন জীব কেন বাহন মা? আমি ওকে সুড়সুড়ি দেব নাকে। এই বলে সে একটা কাঠি যেই না নাকের কাছে নিয়ে গেছে অমনি এক শব্দ হ্যাঁচ্চ। কেউ নেই আশেপাশে,
অথচ হ্যাঁচ্চ দিল কে? সিংহটা সত্যি তবে হাঁচি দিল? সে থতমত খেয়ে ছুটে পালাতে গিয়ে দেখল পাগল জ্যাঠামশাই মণ্ডপের সিঁড়িতে। তিনি হাঁচি দিয়েছেন। পাগল মানুষের ঠান্ডা লাগে না। সোনা এই প্রথম জ্যাঠামশাইয়ের ঠান্ডা লাগায় ভাবল তিনি তবে ভালো হয়ে যাচ্ছেন। সে জ্যাঠামশাইয়ের হাত ধরে বলল, আমি হাতিতে চড়ে দশরা দেখতে যাব। দিঘির পাড়ে তখন মেজবাবু ফ্লুট বাজাচ্ছেন। সোনার মনে হলো ওর দেরি হয়ে গেছে। সে পাগল জ্যাঠামশাইকে ফেলে কাছারি বাড়িতে ছুটে গেল। জামা প্যান্ট বদলে নিতে হবে তাড়াতাড়ি। যারা প্রতিমা নিরঞ্জনের জন্য নাট মন্দিরে এসেছে তারা সবাই গামছা বেঁধেছে কোমরে। ওরা ঠাকুর কাঁধে নিয়ে বের হয়ে যাচ্ছে। রামসুন্দর যাচ্ছে মাথায় ঘট নিয়ে। ঠাকুর নদীর চরে নামানো হবে। সেখানে আরতি হবে, ধূপধুনো জ্বলবে। বড়দা মেজদা ঠাকুরের সঙ্গে নাচতে নাচতে চলে যাচ্ছে। সে যেতে পারছে না। ওর জন্যে অমলা কমলা বসে রয়েছে। সে যাবে হাতিতে। ভূপেন্দ্রনাথ সোনাকে জামা প্যান্ট পরিয়ে দিল, মাথা আঁচড়ে দিল। সোনা আর দাঁড়াতে পারছে না। সে কোনো রকমে ছুটতে পারলে বাঁচে। সবাই সব নিয়ে চলে যাচ্ছে। ওর জন্য কেউ কিছু রেখে যাচ্ছে না। এখন রোদ নেমে গেছে। সেই সব হাজার হাজার লোক নদীর পাড়ে বসে পাম গাছ অথবা ঝাউ গাছের ছায়ায় নিবিষ্ট মনে ফ্লুট বাজনা শুনছে। হাজার হাজার মানুষ। মানুষের মাথা গুনে বলা কঠিন কত মানুষ। এসেই যে যার মতো জায়গা করে মেজবাবুর ফ্লুট বাজনা শুনতে বসে যাচ্ছে। অশ্বশালার পাশে এক মানুষ আছে। তার বুঝি ইন্তেকাল হবে এবার। সেও এক মনে দুহাত বুকের উপর রেখে সেই সুরের ভিতর ডুবে যাচ্ছে। সে চিৎপাত হয়ে গঞ্জে শহরে যেমন ফ্লুট বাজাতো তেমনি বুকের উপর দুহাত নাড়ছে। সেও বুঝি শেষবারের মতো মেজবাবুর সঙ্গে মনে মনে ফ্লুট বাজাচ্ছে। এমন আশ্বিনের বিকেলে এই পৃথিবীর বুকে সে ফ্লুট না বাজালে আর কে বাজাবে? সে দুহাত অনেক কষ্টে ওপরে তুলে রাখল। যথার্থই সে আজ ফ্লুট বাজাচ্ছে। তারপর হাত দুটোর ক্রমে অসাড় হয়ে যাচ্ছে। বুকের ওপর হাত, চোখ বোঝা। মানুষটার দুনিয়াতে কেউ নেই। আছে শুধু দুই ঘোড়া, এক ল্যান্ডো আর এক ফ্লুট। সে চুরি করে মেজবাবু না থাকলে নিশুতি রাতে নদীর চরে একা বসে ফ্লুট বাজাতো। সে নানান রকম সুরের ভিতর তন্ময় হয়ে থাকত। তেমনি আজও সে তন্ময় হয়ে যাচ্ছে। দিঘির পাড়, শীতলক্ষার চর, নদী, মাঠ সব যেন এই সুরের ভিতর হাহাকার করছে। সে মেজবাবুর ফ্লুট বাজনা শুনতে শুনতে চোখ বুজে এক আল্লাহ, তার কোনো শরিক নেই, শরিক নেই, নেই। সে আর শ্বাস নিতে পারছে না। অসহ্য এক যন্ত্রণা ভিতরে। সে হাত দুটো আর উপরে রাখতে পারল না। অবশ হয়ে আসছে সব। এক আশ্বিনের বিকেলে ক্রমে এভাবে সে মরে যাচ্ছে। কেউ খেয়াল করছে না। তখনই সোনা ছুটছিল। হাতিটা অন্দরে এসে গেছে। জসিম হাতির পিঠে বসে প্রতীক্ষা করছে নিশ্চয়। সবাই ওর জন্য হাতির পিঠে নদীর পাড়ে এখনো নেমে যেতে পারছে না। হাতি বুঝি ওকে ডাকছে। ফ্লুট বাজছে। দিঘির পাড়ে হাজার মানুষ। বিচিত্র বর্ণের মেলা। ইব্রাহিম কলের ঘরটাতে বসে আছে। সময় হলেই আলো জ্বেলে দেবে। সোনা তার পাগল জ্যাঠামশাইকে খুঁজতে গিয়ে দেরি করে ফেলেছে। যেন তার পাগল জ্যাঠামশাই সে যা বলবে তাই শুনবেন। জ্যাঠামশাই 10 রাতে চলে যাবেন একা একা। সে জ্যাঠামশাইয়ের সঙ্গে 10 রাতে মেলা দেখবে। হাতির পিঠে বসে থাকবে না। ফেরার সময় দুজন হেঁটে হেঁটে লাড্ডু খেতে খেতে ফিরে আসবে। কিন্তু জ্যাঠামশাই না দিঘির ঘাটে, না সেই সব মানুষের ভিতর। এদিকে সূর্য অস্ত যাচ্ছে। হাতিটা অন্দরে দাঁড়িয়ে এখন সুর নাড়ছে, কান দোলাচ্ছে। অমলা কমলা বিরক্ত হচ্ছে। জসিমকে হাতি ছাড়তে বারণ করে দিচ্ছে বুঝি। সে প্রাণপণে কাছারি বাড়ির মাঠ পার হয়ে এলো। দারোয়ানদের ঘর অতিক্রম করে সেই নাট মন্দিরের উঠোন। সে এখানে এসে শ্বাস নিল। দেখল পকেটের পয়সাগুলি পড়ে গেল কিনা ছুটতে গিয়ে। সে 14টা তামার চকচকে পয়সা পেয়েছে। 10রা দেখার জন্য বৌরানীরা বাড়ির সব বালক বালিকাদের মতো ওর হাতে একটা করে তামার পয়সা দিয়েছে। সে বলেছে সে একা নয়, ওরা দুজন, সে এবং তার পাগল জ্যাঠামশাই। সে পাগল জ্যাঠামশাইয়ের জন্য এক একটা পয়সা গুনে ভিন্ন পকেটে রেখে দিয়েছে। মেলা দেখা হলেই জ্যাঠামশাইয়ের পকেটে পয়সাগুলি দিয়ে দেবে।
কিন্তু সে কোথাও জ্যাঠামশাইকে পেল না। ওকে খুঁজতে গিয়ে ওর এত দেরি হয়ে গেল। সে সিঁড়ি ভেঙে ছুটছে, ওর বড় দেরি হয়ে গেল। সে লম্বা বারান্দা পার হয়ে গেল। রান্না বাড়ির পথে গেলে সে তাড়াতাড়ি উত্তরের দরজায় ঢুকে যেতে পারবে। ওরা ওর মুখে পাউডার মেখে দেবে। সে পাগল জ্যাঠামশাইয়ের ওপর মনে মনে ভীষণ রাগ করছে। মুখে ওর পাউডার মাখা হলো না, ক্ষোভে ওর এখন কান্না পাচ্ছে। সবাই এখন নিশ্চয় উত্তরের দরজাতে আছে। সে অমলা কমলাকে তাদের ঘরে গিয়ে পাবে না ভাবল। সে পরিমরি করে জোরে ছুটতে থাকলো, আর পৌঁছেই দেখল কেউ নেই, না হাতি না অমলা কমলা। বাড়ির সব আলো জ্বলে উঠছে, সবাই ওকে ফেলে বুঝি চলে গেল। সে একা পড়ে গেল। সে যে এখন কি করে? তবু একবার অমলাদের ঘরে খোঁজ নিতে হবে। দাসী বাঁধি কেউ নেই যে বলবে ওরা গেল কোথায়। সে দৌড়ে সিঁড়ি ভেঙে ওপরে উঠে গেল। বাড়িটা ফাঁকা মনে হলো, দু একটা অপরিচিত মুখ। কেউ ওকে দেখে কথা বলছে না। সে ভয় পাচ্ছে। কোনো রকমে অমলাদের ঘরটাতে যেতে পারলেই আর তার দুঃখ থাকবে না। অমলা কমলা ওকে ফেলে হাতিতে চড়ে মেলা দেখতে যেতে পারে না। এমন সময় সে দেখল প্রাসাদের সব আলো নিভে গেছে। এত যে ঝাড় লণ্ঠন, এত যে বৈভব, সব কেমন নিমেষে অন্ধকারের ভিতর অদৃশ্য হয়ে গেল। দিঘির পাড়ে ফ্লুট বাজছে না। সেই ময়না পাখিটা তখনও অন্ধকারে ডাকছে, সোনা তুমি কোথায় যাও? কেউ নেই সোনা, আঁধার আঁধার। এমন অন্ধকার সোনা জীবনেও দেখেনি। এক হাত দূরের কিছু দেখা যায় না, কেবল ছায়া ছায়া ভাব। ছায়ার মতো মানুষেরা ছুটোছুটি করছে। ওর পাশ দিয়ে একটা লোক ছুটে বের হয়ে গেল। প্রায় অদৃশ্য লোকে সে যেন এসে পৌঁছে গেছে। সে ভয়ে ভয়ে ডাকল, অমলা। তখন একটা শক্ত হাত অন্ধকার থেকে বের হয়ে এলো এবং ওর হাত চেপে ধরল। কাকে ডাকছ? অমলাকে। তুমি কে? আমি সোনা। কোথায় যাবে? অমলার কাছে। ওরা আমাকে নিয়ে 10 রাতে যাবে বলেছে। আমার মুখে কমলা পাউডার মেখে দেবে বলেছে। ওদের ঘরে তুমি যেতে পারবে না, বারণ, কেউ ঢুকতে পারবে না। সোনা বলল, না আমি যাব না। সেই শক্ত হাত কার সোনা টের পাচ্ছে না, তবু সে যে স্ত্রীলোক সেটা সোনা বুঝতে পারল। সে বৃন্দাবনী হতে পারে। সোনা ভয় বিমূঢ় রেলিংয়ে এসে দাঁড়ালো। যদি কেউ ওকে এখন কাছারি বাড়িতে পৌঁছে দিয়ে আসে। মনে হলো সিঁড়ির মুখে লণ্ঠন। সে অন্ধকারে দাঁড়িয়ে দেখতে পেল মেজবাবু উঠে আসছেন। সামনে ওর খাস খানসামা হরিপদ। সে ফের এখান থেকে ছুটে পালাতে চাইল। মেজবাবুকে ঘরে ধরে নিয়ে আসা হচ্ছে। শোকাচ্ছন্ন মুখ। সোনা অবাক। এই সেই মানুষ যাকে সে কিছুক্ষণ আগে দেখে এসেছে মঞ্চের নিবিষ্ট মনে ফ্লুট বাজাচ্ছেন। এখন তিনি মূর্ছিত এক প্রাণ। সোনার ভিতরটা হাহাকার করে উঠল। অমলা কমলা আর কিছু হয়নি তো? ওদের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। মনে হচ্ছে ভিতরে অমলা কমলা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। হাতিটা একা অন্ধকার প্রাসাদ থেকে ফিরে গেল। কেউ 10 রাতে যেতে পারল না। কোনো দুঃসংবাদ এ বাড়িতে এসেছে। কি সেই দুঃসংবাদ কেউ যেন বলতে পারছে না। পরিবারের 2-1 জন ব্যাপারটা জেনেছে এবং ভূপেন্দ্রনাথ তাদের অন্যতম। সে দ্রুত হেঁটে যাচ্ছে। অন্ধকার প্রাসাদের সব বিসর্জন হয়ে গেছে। এখন একা এক নির্জন মাঠের ভিতর দিয়ে শুধু হেঁটে যাওয়া। সোনা জেদি বালকের মতো বলল, অমলার কাছে যাব। বৃন্দাবনী বলল, না না। সুতরাং সোনা বাইরের দিকে চলে এসে ওদের জানালার দিকে মুখ করে মাঠে বসে থাকলো। আলো জ্বললেই ওরা জানালা থেকে সোনাকে দেখতে পাবে। দেখতে পাবে সে হাঁটু মুড়ে সিঁড়ির ওপর ওদের সঙ্গে দেখা করার জন্য বসে আছে। কি যেন এক টান তার এই 2 মেয়ের জন্য। সোনা মনে মনে ভাবছে ওদের কিছু হয়েছে। সে সবটা না জেনে কিছুতেই এখান থেকে নড়বে না ভাবল। তখনও হাতিটা যায়। অন্ধকারে গাছগাছালির ভিতর দিয়ে হাতিটা যায়। ইব্রাহিম কলঘরে একটা টর্চ নিয়ে বসে আছে। কোথায় যে কি হলো? সে আলোর ঘর অন্ধকার করে বসে থাকলো। শুধু ঢাকের বাজনা বেজে আসছে। হাতিটা এখন নদীর পাড়ে নীরবে হেঁটে চলে যাচ্ছে। আর কোথাও বোধহয় প্রতিমা বিসর্জন হচ্ছিল। পাগল জ্যাঠামশাই কোথায় আছেন কে জানে। সোনা কারোর জন্য জীবনে কিছু কিনতে পারল না। 2 পকেটে ওর চকচকে তামার পয়সা। উপরের জানালা বন্ধ। তখন নদীতে শেষ প্রতিমা বিসর্জন।
নদীতে যে আলো, ধূপধুনো, ঢাকের বাদ্যি ছিল, এবার তা নিভে গেল। কোথাও আর কিছু জ্বলছে না, শুধু অন্ধকার আর অন্ধকার। উপরে আকাশ, নির্মল আকাশে সেই অন্তহীন হাজার হাজার নক্ষত্র। নক্ষত্রের আলোতে সে যেন পৃথিবীর যাবতীয় শুভ বোধকে বাঁচিয়ে রাখতে চায়। জানালা খুলে গেলেই সে ওদের জন্য কিছু করতে পারে। সে ওদের মুখ দেখার জন্য ঘাসের ভিতর বসে আছে, দু হাঁটু মাথার ভিতর গুঁজে বসে আছে। বিসর্জনের পর ভূপেন্দ্রনাথের হুঁশ হলো। সোনা কোথায়? ওকে পাওয়া যাচ্ছে না। সকলে ফের অন্ধকারে ছুটোছুটি। রামসুন্দর আবিষ্কার করল সোনা মেজবাবুর দালান বাড়ির নিচে শুয়ে আছে। সোনা সেখানে ঘুমিয়ে পড়েছে। সকালে অন্দর থেকে একটা চিঠি পেল সোনা। আমরা ভোর রাতে স্টিমারে চলে যাচ্ছি সোনা, তোর সঙ্গে আর আমাদের দেখা হলো না। কাছারি বাড়ির সিঁড়িতে সে সারাটা সকাল একা চুপচাপ বসে থাকলো। তার কিছু আজ ভালো লাগছে না। তার মনে হলো নদীর চরে, কাশের বনে বনে কেবল কে যেন আজ চুরি করে বুকের ভেতর ফ্লুট বাজাচ্ছে। আজ এ পর্যন্তই। উপন্যাসের ২০ পর্ব নিয়ে অন্যদিন আসবো। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশানটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর গল্প পাঠ ভালো লাগলে প্লিজ কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতন নমস্কার।